গত 21শে জুন ইউনাইটেড স্টেটসের B-52 স্পিরিট স্টিলথ বোম্বার যখন ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলোতে আক্রমণ করে, তারপরে থেকেই সারা বিশ্ব এই এয়ারক্রাফটটা নিয়ে বেশ হইচই ফেলে দেয়। যদিও এর আগে এই এয়ারক্রাফটটি অনেকগুলো মিশনে অংশগ্রহণ করেছিল, তারপরও এই সময়ের এটা বেশ একটি গুরুত্বপূর্ণ নিউজ। ভিডিওটি একটু লম্বা হবে, কারণ হচ্ছে যে আমি এর মধ্যে কয়েকটি পোস্ট দিয়েছিলাম, কিন্তু অনেকেই বিস্তারিত জানতে চাচ্ছেন। আর বিস্তারিত আসলে ব্যাপারটা খুব তো সংক্ষেপে হয় না, এটার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে হইলেও এটা প্রায় বেশ লম্বা একটু ভিডিও হয়ে যাবে। স্পেসিফিকেশন এখানে বলতে an engineering marvel that blends invisibility with intercontinental firepower, অর্থাৎ এটা এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্টে অদৃশ্য হয়ে যে কোনো জায়গায় আক্রমণ করার ক্ষমতা রাখে। এটি নির্মাণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থরপ গ্রুম্যান কোম্পানি। প্রথম উড্ডয়ন 17 জুলাই 1989 সালে, আর এটি ফ্লাই শুরু করে 1997 সালে। আর পাইলট হচ্ছে দুইজন, একজন পাইলট আর একজন হচ্ছে উনিও পাইলট, মিশন কমান্ডার বলে ওনাকে। ডানাটি বেশ বড়, ডানা প্রসারিত দৈর্ঘ্য হচ্ছে 172 ফিট, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 69 ফিট, উচ্চতা 17 ফিট, সর্বোচ্চ টেক অফের ওজন প্রায় 1,52,600 কেজি। আমি স্পেসিফিকেশনে আর একটু পরে আসছি। এখানে রিফুয়েলিংটা দেখি। রিফুয়েলিং 6 থেকে 7 বার করেছিল এই এয়ারক্রাফটটি, যে 37 ঘন্টার শ্বাসরুদ্ধ অভিযানে যায়। এখানে যে রিফুয়েলিং এয়ারক্রাফট থাকে, এটা KC-10 মডেলে থাকে বা অন্যান্য রিফুয়েলিং থাকে। এই আস্তে আস্তে মানে রিফুয়েলিং যে এয়ারক্রাফটের যে স্পিড এবং ওর যে স্কিপটা মোটামুটি ম্যাচ করবে, এবং পিছনে একজন থেকে, যেহেতু পাইলট সামনে বসেন, এখানে যে পিছনে থাকেন রিফুয়েলিং প্রোব দিয়ে উনি আস্তে আস্তে আপনার B-2 বম্বারের সাথে আসতেছেন, এয়ারক্রাফটকে আসতেছে পর্যায়ক্রমে। তারপরে এটার পিছনের দিকে যে থাকে যে রিফুয়েলিং স্টেশনটা, পোর্টটা, সেই পোর্টটা বরাবর এটা ফিক্স হবে, তারপর এটাই রিফুয়েলিং হবে। আস্তে আস্তে আসতেছে। এটা একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট এই রিফুয়েলিংটা, কারণ এখানে যদি গতির উপরে এয়ারক্রাফট যে আছে রিফুয়েলিং, আর নিচের এয়ারক্রাফটের গতির কোনো তারতম্য হলে এটা ভেঙে যেতে পারে। অংশটাই আস্তে আস্তে প্রবেশ করতেছে এই জায়গাটাতে। তারপরে একটি সার্টেন স্পিডে দুইজনই ফ্লাই করবে। ফ্লাই করার ফলে তারপরে যখন রিফিলিং ফুল হয়ে যাবে, তারপরে নিচের যেটা B-2 যেটা আছে স্পিরিট এয়ারক্রাফট, এটা সরে যাবে এবং উপরটাকে চলে যাবে। এই চলছে এখন রিফিলিংয়ের পদ্ধতি। দিনের বেলাটাতে খুব অসুবিধা হয় না, রাতের বেলাতে নর্মালি চাঁদের আলোতে করা হয় বা এয়ারক্রাফটের যে লাইটিং আছে সেটাতে করা হয়। এটা বিশদ আলোচনা, সেই আলোচনা এখনও গেলাম না। আমরা এখন আছি মোটামুটি রিফিলিংয়ের এই স্টেজে। এখানে জাস্ট ওয়েট করতেছে আরও কিছুক্ষণ, কারণ লম্বা সময়টাতে এখন সম্ভবত রিফিলিং হয়ে গেছে এবং এই যে সরে গেল এবং এই পিছনে যে এই আসতেছে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে এই B-2 স্পিডটা তার গন্তব্যে আবারও যাবে, চলবে। কতটুকু প্রয়োজন আমি ক্যাপশনে বলে দিব, যে একবার রিফিলিং করলে কতটুকু যেতে পারে সেটা। এই হচ্ছে যে মোটামুটি। এখন আবার আসা যাক আমরা যে স্পেসিফিকেশনের চ্যাপ্টারে। এখানে এই যে রিফিলিং যারা করেন তারা এই যেভাবে পিছনে বসে তারপরে এয়ারক্রাফটে ক্যালকুলেশন করেন এবং রিফিলিং করেন। এবার দেখা যাক এটি গ্রাউন্ডে কিভাবে রিফিলিং করে। গ্রাউন্ডে আমাদের সাধারণ এয়ারক্রাফটের মতনই একটি এয়ারক্রাফটের একটি পার্কিং পজিশন আসবে, তারপরে ফুয়েল বাউজার থাকে, সেই বাউজার কানেক্ট করবে উইংয়ের নিচে, তারপরে সেটা রিফিলিং হবে সাধারণ এয়ারক্রাফটের মতো। এইখানে আস্তে আস্তে সিগন্যাল দিচ্ছে ঠিক যে পজিশনে যে রিফিলিং প্রোবটা থাকে বা হোসটা থাকে সেই বরাবর আসবে। এখানে চক্স দিয়ে দিল সামনের
হুইলের দুই দিকে। তারপরে আস্তে আস্তে এখানে একজন মেকানিক বা টেকনিশিয়ান যিনি থাকেন সেটা উনি খুলবেন। এখানে আরেকজন পরিষ্কার করতেছে যে অংশটা থাকে সেটা হচ্ছে চাকার। আর এখানে যে রিফিলিংয়ের যে গাড়িটা সেটা সম্ভবত আসতেছে। আচ্ছা, তাহলে এটা ফিউল থাকে না, এটাতে পাইপ থাকে। পাইপটা গ্রাউন্ডের একটা পজিশনে এক জায়গায় ফিক্স করবে, তারপরে এয়ারক্রাফটের একটি জায়গায় ফিক্স করবে, তারপরে এটা প্রেশার দিয়ে রিফিলিং করা হবে। পরবর্তী অংশে আমরা দেখব এর ককপিট ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে। B2 স্পিরিটের ককপিট হলো এক নিখুঁতভাবে ডিজাইন করা মিশন কেন্দ্রিক পরিবেশ, যেখানে প্রতিটি যন্ত্রপাতি পাইলটের মনোযোগ ধরে রাখার জন্য সাজানো হয়েছে। এটি দেখতে ছোট হলেও প্রযুক্তিগতভাবে এটি অত্যন্ত উন্নত, এবং এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো এখন আমি আপনাদের বলবো। প্রথমটি হচ্ছে VSD বা ভার্টিক্যাল সিচুয়েশন ডিসপ্লে। এটি একটি বড় ডিজিটাল স্ক্রিন যেখানে এয়ারক্রাফটের উচ্চতা, গতি, দিক এবং অবস্থান এক নজরে দেখা যায়। এটি পাইলটকে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝতে সাহায্য করে। আরেকটি হচ্ছে HSD বা হরাইজন্টাল সিচুয়েশনাল ডিসপ্লে। হরাইজন্টাল সিচুয়েশন ডিসপ্লে হচ্ছে এই স্ক্রিনে বিমানের ফ্লাইট পথ, আশেপাশে বিমান এবং মিশনের তথ্য দেখানো হয়। এটি নেভিগেশন ও টেকনিক্যাল সচেতনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা আছে হেড আপ ডিসপ্লে। পাইলটের চোখের সামনে স্বচ্ছ স্ক্রিনে গুরুত্বপূর্ণ তথ্য যেমন গতি, উচ্চতা, লক্ষ্যবস্তু ভেসে উঠবে যাতে চোখ সরাতে না হয়। আরও আছে অটো পাইলট সিস্টেম। দীর্ঘ মিশনের সময় পাইলটকে সহায়তা করতে স্বয়ংক্রিয় ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, যা গন্তব্য পর্যন্ত বিমান চালাতে সহায়তা করে। মিশন ম্যানেজমেন্ট প্যানেল। এখানে মিশনের অস্ত্র ব্যবস্থাপনা, টার্গেটিং এবং যোগাযোগ নিয়ন্ত্রণ করা হয়। কমিউনিকেশন অ্যান্ড ডাটা লিঙ্ক সিস্টেম। বিমানে স্যাটেলাইট লিঙ্ক সহ উন্নত যোগাযোগের ব্যবস্থা রয়েছে, যা রিয়েল টাইমে তথ্য আদান প্রদান করতে সক্ষম। তারপরে আরও বেশ কিছু জিনিস আছে। তারপরে আছে দুইজন পাইলট আমি বলেছি, মিশন কমান্ডার। বিশ্রামের জায়গা আছে। আসনের পেছনে প্রায় 6 ফুট জায়গা রয়েছে যেখানে দীর্ঘ মিশনে বিশ্রাম নেওয়া যায়। দৃশ্যমানতা। বাইরের দৃশ্য সীমিত, কারণ স্টেলথ ডিজাইনের কারণে জানালা ছোট এবং কম দেখা যায়। আরও আছে এনভায়রনমেন্টাল কন্ট্রোল সিস্টেম। তারপর আছে স্টেলথ মনিটর ইন্টারফেস। আর হচ্ছে এখানে এনভায়রনমেন্টাল কন্ট্রোল সিস্টেম হচ্ছে ককপিটের তাপমাত্রা চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যাতে দীর্ঘ সময় আরামদায়ক থাকে। এই ককপিট ডিজাইন এমনভাবে তৈরি যে পাইলট যেন দীর্ঘ সময় মনোযোগ সহকারে সব কিছু দেখতে পারেন। মানে ওনার যেহেতু এই ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে বেশ আকর্ষণ সৃষ্টি হয়, একই সাথে অত্যন্ত জটিল মিশন পরিচালনা করতে পারে, তাও আবার শত্রুর নজর এড়াতে। এবার আসি আরেকটু স্পেসিফিকেশনের দিকে। ইঞ্জিন ও পারফরমেন্স। ইঞ্জিন হচ্ছে 4টি জেনারেল ইলেকট্রিক F118 GE 100 টার্বোফ্যান। প্রতিটি ইঞ্জিনের থ্রাস্ট হচ্ছে 17,300 পাউন্ড। সর্বোচ্চ গতি হচ্ছে ম্যাক 0.95। সার্ভিস সিলিং হচ্ছে 50,000 ফিট। আর রিফুয়েলিং একবার করার পরে আর যদি ফার্দার রিফিলিং না করে এক নাগারে 11,000 কিলোমিটার যেতে পারবে। আর রিফিলিং করলে প্রায় 18,520 কিলোমিটার বা 18,500 কিলোমিটার যেতে পারবে। অস্ত্র বহনের ক্ষমতা। সর্বোচ্চ প্যারুড হচ্ছে 18,144 কেজি। অস্ত্রের ধরন হচ্ছে 80টি 500 পাউন্ড JDAM GPS নির্মিত স্মার্ট বোমা, 16টি B-83 পারমাণবিক বোমা, 2টি GBU 57AB ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। ককপিটের একটি ইন্টারভিউ দেখার আগে আরও কিছুটা বলিনি। হচ্ছে সিস্টেম হচ্ছে ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল, তারপর হচ্ছে ইলেকট্রনিক কাউন্টার মেজার, স্যাটেলাইট লিঙ্ক ও রিয়েল টাইম কমিউনিকেশন।
এই এয়ারক্রাফটটি এমনভাবে তৈরি যে এটি বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে নির্ভুলভাবে আঘাত হানতে পারে, তাও আবার প্রায় অদৃশ্য অবস্থায়। এই দুইজন পাইলটের ইন্টারভিউ যে নিচ্ছেন, এটির ক্যাপশনে আমি ইংলিশটা লিখে দিয়েছি। এখন আমি কিছু একজন পাইলটের বক্তব্য আমি এখানে তুলব। সেখানে হচ্ছে, একজন পাইলটের অভিজ্ঞতা মানেই এক রহস্যময় প্রযুক্তি নির্ভর এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং জগতে প্রবেশ। যদিও এই এয়ারক্রাফটের মিশন ও প্রযুক্তি অনেকটাই গোপনীয়, কিছু ইন্টারভিউ ও প্রকাশিত অভিজ্ঞতা থেকে এখানে নিচে একজন বলছেন যে স্টেলথ মিশনের চাপ। পাইলটরা বলেন, B2 চালানো মানে শুধু বিমান উড়ানো নয়, এটা এক ধরনের মিশন ম্যানেজমেন্ট। কারণ তারা প্রায় 30 থেকে 40 ঘন্টা টানা উড়ে শত্রুর গভীরে ঢুকে আঘাত হানে, তাও আবার রেডারে ধরা না পড়ে। মানসিক প্রস্তুতি। দীর্ঘ মিশনের জন্য পাইলটদের ঘুম, মনোযোগ ও মানসিক স্থিতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পাইলট বলেন, আমরা শুধু বিমান চালাই না, আমরা যুদ্ধের কৌশলও বাস্তবায়ন করি। ককপিটের অভ্যন্তরে বলতেছে, ককপিটে দুইজন থাকে, সেটা আমি বলছি যে একজন পাইলট, একজন মিশন কমান্ডার, আর বিছানার জন্য বিশ্রামের জন্য ছোট্ট জায়গা আছে যেখানে ঘুম এবং খাবারের ব্যবস্থা আছে। প্রযুক্তির উপর নির্ভরতা। পাইলট বলেন, আমরা বিমানের প্রতিটি অংশের অবস্থা স্ক্রিনে দেখতে পাই, এমনকি স্টেলথ প্রোফাইলও রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা যায়। গোপনীয়তা ও দায়িত্ব। B2 পাইলটদের অনেক তথ্য গোপন রাখতে হয়, এমনকি পরিবারকেও মিশনের বিস্তারিত বলা যায় না। একজন পাইলট বলেন, আমরা জানি না কখন কোথায় পাঠানো হবে, কিন্তু প্রস্তুত থাকতে হয় সব সময়। এত যে হই হুল্লোড় বলতেছে স্টেলথ, এটার স্টেলথের প্রযুক্তিতে বলছি রাডার ক্রস সেকশন, একটি ছোট পাখির সমান। রেডারে ধরা পড়া প্রায় অসম্ভব। আর উপাদান হচ্ছে রেডার শোষণকারী কম্পোজিট ম্যাটেরিয়ালস। ডিজাইনটা হচ্ছে ফ্লাইং উইং কনফিগারেশন, যাতে কোনো লেজ বা রাডারটা নাই। এখানে বাংকার বাস্টার বম্বের কথা দেখানো হচ্ছে। এটা যে এয়ারক্রাফট থেকে ছোড়া হলো, তারপরে এটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে এবং এক স্টেজে এটা পেনিট্রেট করে ঠিক যে গহীন প্রায় 200 থেকে 300 ফিট মাটির নিচে গিয়ে এটা আঘাত করে বাস্ট করবে। এখানে আরো কিছুটা বলতেছে এই বাংকার বাস্টার বম্বের কথা, যেটা সম্ভবত পৃথিবীতে একমাত্র B2 স্পিরিট স্টেলথ বম্বারই এইটা বহন এবং এটা নিক্ষেপ করার সুযোগ রয়েছে। এবার একটু আসা যাক যে ফ্লাই বাই ওয়্যার যেটা আছে, সেটা হচ্ছে ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল সিস্টেম, তারপর হচ্ছে ইলেকট্রনিক কাউন্টার মেজার ECM, অটোমেটেড টার্গেটিং ও নেভিগেশন সিস্টেম, রিয়েল টাইম স্যাটেলাইট লিঙ্কড। এই বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি শত্রুর গভীরে ঢুকে নির্ভুলভাবে আঘাত হানতে পারে, তাও আবার ধরা না পড়ে। কেন এটি মানে কোনো এয়ারক্রাফটে ঢুকলে পরে রেডারে আসে না, সেটা বলছে যে রেডার অ্যাবজর্বিং ডিজাইন বা রাডার প্রতিরোধী ডিজাইন। B2 এর শরীরের গঠন ফ্লাইং উইং কনফিগারেশন, অর্থাৎ এতে কোনো লেজ বা রাডার নাই, যেটা আমি আগেই বলেছি। এই ডিজাইন রাডার সিগন্যালের প্রতিফলনের সম্ভাবনা কমিয়ে দেয়। বিমানের পৃষ্ঠে ধারালো কোণ বা খোলা অংশ নেই, ফলে রেডার তরঙ্গ ছড়িয়ে পড়ে এবং উৎসে ফিরে যায় না। তারপর হচ্ছে রেডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়ালস। বিমানের গায়ে বিশেষ ধরনের কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা রেডার তরঙ্গ শোষণ করে ফেলে। এই উপাদানগুলো রেডার সিগন্যালকে তাপশক্তিতে রূপান্তর করে, ফলে এয়ারক্রাফটের অবস্থান শনাক্ত করা কঠিন হয়। এয়ারক্রাফটের আরও একটি দিক হচ্ছে ডিজিটাল আর্কিটেকচার। এটি একটি সম্পূর্ণ ডিজিটাল বোমার বিমান, যার সফটওয়্যার ও সিস্টেম রিমোটলি আপডেটেড করা হয়, যাকে বলে ওপেন সিস্টেম আর্কিটেকচার। দূরপাল্লার ক্ষমতা, এটি একটানা বহু হাজার কিলোমিটার উঠতে পারে, এমনকি রিফুয়েলিং ছাড়াও শত্রুর গভীরে প্রবেশ করতে পারে।
অস্ত্র বহনের ক্ষমতা আমি আগেই বলেছি, প্রচলিত বোমা ছাড়াও এটি পারমাণবিক অস্ত্র বহনের সংখ্যক, যা একে আরও বিপজ্জনক করে তোলে। ইঞ্জিন এবং গতি, এতে প্র্যাট অ্যান্ড হুইটনির আমি আগে বলেছি যে যেটি প্রতি ম্যাক হিসেবে বলা হয়েছিল, এখন কিলোমিটার হচ্ছে 2000 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলতে পারে। আর উচ্চতা বলেছি 50,000 ফিট। আমার পক্ষ থেকে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।